এটা কিসের ইঙ্গিত মদনদা? আগামীর ইঙ্গিত, হ্যাঁ, বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত। হ্যাঁ, ঝড় উঠেছে বাহুল বাতাস। এতদিন রাতের বেলা হলুদ চশমা পরতো, এখন আমরা দেখছি মদনদা দিনের বেলা কালো চশমাও পরছে। মানে মদনদার চোখ যে ছলছল বা চোখ যে লাল হয়ে আছে দিনের বেলা, সেটা আমরা বুঝতে পারছি না। এবং কি ভয়ে কি ট্রমায় মদনদার এই অবস্থা হলো যে উনি টলতে টলতে রীত তৃণমূলে চলে গেলেন। সিরিয়াসলি মন্তব্য করেছিল, তৃণমূলের লোকজনও খুব সিরিয়াসলি নিয়েছিল ব্যাপারটা। সেটা আমরা কবে বুঝতে পারি বলুন তো? যেদিন ও সোনারপুরে নাটক করতে গেছিল, ওর কানের গোড়ায় ডিজে বাজিয়ে দিয়েছিল তৃণমূলেরই লোকজন। তো সিরিয়াস একটা ব্যাপার, সিরিয়াস ব্যাপারে ইনভেস্টিগেশন হবে, ওনাকে কণ্ঠস্বর দিতে হবে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। বিধানসভার ভোট বাক্সে কিন্তু এই নতুন সরকার আসার পরে কামদুনি গণধর্ষণ কাণ্ডের পর 14 বার পাবলিক প্রসিকিউটর বদলানো হয়েছিল তৎকালীন সরকারের দ্বারা, তৃণমূল সরকারের দ্বারা। এবং আমরা দেখেছিলাম লোয়ার কোর্টে যারা ফাঁসির সাজা পেয়েছিল, হাইকোর্টে যেতে যেতে তারা একদম খালাস হয়ে বাড়িতে বসে এখন হয়তো এই পোর্টালের নিউজটাই দেখছে। আমি বলছি, এই পরিস্থিতি কেন হয়েছিল? তৃণমূলের অকর্মণ্যতার কারণে হয়েছিল এবং নোংরামির কারণে হয়েছিল। এবং কামদুনির ফাইল আবার খোলা হবে এই প্রেক্ষাপটেই আপনি দেখুন, ওই চালচোর বালু, যার দুদিন আগে দুটো কিডনি খারাপ হয়ে গেছিলো, হাই সুগার হয়ে গেছিলো, ও এখন শুভেন্দু অধিকারী স্তুতি করছে। ও বলছে শুভেন্দু অধিকারী তো বড় নেতা, শুভেন্দু অধিকারী মহান। এই যখন ওকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অ্যারেস্ট করেছিল, ঘেঁটি ধরে ঢুকিয়ে দিয়েছিল, বলেছিল যে শুভেন্দু অধিকারী নাকি ওকে অ্যারেস্ট করালো। তার মানে অবস্থা বুঝতে পেরেছেন ভয় কোন জায়গায় গেছে। আরেকটা কথা বলেন, এরা বেসিক্যালি যারা মাস্টার মাইন্ড ছিল, যারা জড়িত ছিল, তারা ভয় পাচ্ছে কোন দিন পেছনে দুটো লাথি মেরে তাদেরকে আবার গাড়োতে ঢুকিয়ে দেবে। তারা ভয়ের জন্য অনেক কিছু কথা বলছে। কিন্তু কামদুনি ফাইল যদি খোলা হয়, যারা যারা দোষী তারা তারা কিন্তু গারদের পেছনেই যাবেন, এটা একদম গ্যারেন্টি দেব। তারা বললেন আমরা যখন এই কামদুনির নির্যাতিতার সব কিছুর বিচার হবে, কামদুনির নির্যাতিতার পরিবার যেন নিশ্চিন্তে থাকে। আমাদের সরকার ন্যায় দেওয়ার জন্য বদ্ধপরিকর। এবং আপনি দেখুন না, তামান্নার ক্ষেত্রেও আমরা ন্যায় বিচারের জন্য যা যা করা দরকার আমরা করেছি। আমরা বারুইপুরে যে একটা নৃশংস ঘটনা ঘটলো, তারপরেও যে প্রোঅ্যাক্টিভ স্টেপস নেওয়ার সরকার নিয়েছে, এবং বিগত সরকারের আমলে কামদুনিরও যা ঘটনা ঘটেছিল সেটারও কিন্তু ন্যায় বিচার হবে, এবং যারা যারা দোষী তারা তারা শাস্তি পাবে। যুবরাজ বলতাম, প্রাক্তন যুবরাজ ভাইপো যদি দুবার না গিয়ে আজকেও না যেত, এরপর তো পুলিশ থেকে ওর গলা টিপে ওর কণ্ঠস্বর বের করে নিত। তো আজকেও গেছে, খুব ভালো কথা। ও নিজেকে মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর এই টাইপের কেউ ভাবছিল হয়তো, সেই জন্য এতদিন দিতে পারছিল না গলা। বা হয়তো আরেকটা ব্যাপার, ও তো টাকা না নিয়ে কিছু কাজ করে না, ওর সবাইতেই মাল চাই। ও বোধহয় ভেবেছিল আমি গলা দেবো, তার বদলে যদি কিছু মাল কামানো যায় ভালো। কিন্তু পুলিশ ইনভেস্টিগেশনে তো আর মাল কামানোর জায়গা থাকে না, ওকে তাই কণ্ঠস্বর নর্মালি দিতে হচ্ছে, গেছে। এই আপনার ডিজে যেটা তো হাইকোর্ট থেকে এটা পরিষ্কার করে দিয়েছে যে ও যদি নিজে দাঁড়িয়ে বলে যে ও চিটিংবাজ, তো নিশ্চয়ই ও চিটিংবাজ, আমরা সবাই জানি। কিন্তু তারপরে ইনভেস্টিগেশনটা তো হবে ওকে চিটিংবাজ প্রমাণ করার জন্য। তো এই লজিকেও ওর গলা টিপে ওর কণ্ঠস্বরটা বার করা হবে। আর ও যে ডিজে বাজানো নিয়ে খুব সিরিয়াসলি মন্তব্য করেছিল, তৃণমূলের লোকজনও খুব সিরিয়াসলি নিয়েছিল ব্যাপারটা, সেটা আমরা কবে বুঝতে পারি বলুন তো? যেদিন ও সোনারপুরে নাটক করতে গেছিলো, ওর কানের গোড়ায় ডিজে বাজিয়ে দিয়েছিল তৃণমূলেরই লোকজন। তো সিরিয়াস একটা ব্যাপার, সিরিয়াস ব্যাপারে ইনভেস্টিগেশন হবে, ওনাকে কণ্ঠস্বর দিতে হবে। মানে চকচকে হবে, চুলটা একটু ভালো হবে। বন্ধুদের সঙ্গে কেন কথা বলতে পারলেন না এত দুর্দণ্ড প্রতাপ নেতা, সেটা আমি বলতে পারবো না। এখন যদি ওনার মুখটা বাংলার পাঁচের মতোই বেশি লাগে, সেটা আলাদা কথা। কিন্তু দেখুন, ডিমে ওনার ভয়ে আমরা যা গোপন সূত্রে খবর পাচ্ছি, উনি তো বাড়িতে ডিম সিদ্ধ, অমলেট, ডিমের পোচ এগুলো খাওয়া ছেড়ে দিয়েছেন। ওই লাস্টবার যে গুছিয়ে ওর মানে টাকে ডিম মেরেছিল তৃণমূলের লোকজন, এতদিন গায়ের থেকেও দুর্গন্ধ বেরিয়েছে, আর এতবার সাবান ঘষে চান করতে হচ্ছে যে ছেলে ওখানেই ট্রমাটাইজড হয়ে গেছে। তো যাই হোক, ওনার ডিমাতঙ্ক হয়েছে, সেটা স্বাভাবিক। বুঝতে ডিমাতঙ্ক এতটা হওয়ারও দরকার নেই, কারণ ওনার দলের যে অবস্থা, ওই কালীঘাট তৃণমূলের নতুন প্রতীক তো হতে চলেছে একজুড়ি ডিম। নর্মাল প্রতীক যেটা ওরা ইউজ করেছে এতদিন, সেটা তো মনে হচ্ছে না থাকবে। তাই ডিমের সঙ্গে ওনাকে তালে মিলিয়েই চলতে হবে। ফুল প্রতীক সেটা তো ছিনিয়ে নিয়েছে বিরোধী। হ্যাঁ, মানে অবস্থা কোন জায়গায় চলে গেছে দেখুন। আমরা দেখলাম মদনদাও টলতে টলতে বালিশচারা তৃণমূলে চলে গেল, সকাল সকাল বালিশচারা তৃণমূলে চলে গেল টলতে টলতে, তা আবার কালো রঙের চশমা পরে। তো এই অবস্থা হয়েছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত ঘনিষ্ঠ বৃত্তে ছিল, তারা এখন তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। এই হেডেকটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তারা বুঝবে তারা কী করবে। কিন্তু হ্যাঁ, আমি বলে দিচ্ছি যে প্রতীক চলে গেল, দুঃখের কোনো কারণ নেই। এক ঝুড়ি ডিম নিয়ে তারা যেন রাজনীতি ভালো করে। আগেই গ্রেপ্তার হয়েছে প্রাক্তন মদনদা এতদিন রাতের বেলা হলুদ চশমা পরতো, এখন আমরা দেখছি মদনদা দিনের বেলা কালো চশমাও পরছে। মানে মদনদার চোখ যে ছলছল বা চোখ যে লাল হয়ে আছে দিনের বেলা, সেটা আমরা বুঝতে পারছি না। ভয়ে কি ট্রমায় মদনদার এই অবস্থা হলো যে উনি টলতে টলতে রীত তৃণমূলে চলে গেলেন, সেটা তো মদনদা বেটার বলতে পারবেন। কিন্তু দুর্নীতির যে তদন্ত হচ্ছে,
কোনো বালিশ চাটা চটি চাটা বা অন্য কোনো রকমের কোনো তৃণমূলে গিয়েও ওই তদন্ত থেকে বাঁচা যাবে না। তদন্তের মতো হবে, আর যারা দোষী তাদের একটাই জায়গা, গারদের পেছনে ভাত খাওয়া। রাতের অন্ধকারে মদন মিত্র ঋতুর সঙ্গে দেখা। তো মদনদার দিন তো রাতের বেলায় শুরু হয়, সন্ধ্যাবেলায় তো শুরু হয়, তো অস্বাভাবিক কী আছে? তো মদনদা, আমি কি বললাম যে টলতে টলতে চলে গেছেন, তো কালকে উনি টলেছেন, আবার দেখছি আজকে উনি সকালবেলা টলতে টলতে চলে গেলেন। তো ভালো, মদনদা এর আগে সন্ধ্যের পর টলতেন, এখন সারাদিন ধরে টলে আছেন, ভালো। বারুইপুরের ঘটনা, কিন্তু এই বারুইপুরের রায়কালী কিন্তু একদম দায়িত্ব নিয়ে বিভিন্ন পোর্টালে ইন্টারভিউ দিয়েছিল এবং ওখানে লোকজনকে উস্কেছিল, এবং ওনার বক্তব্য পরিষ্কার ছিল যে এইটা একটা কমিউনিটির লোকজন করেছে, মুসলমানদের ওপরেই অত্যাচার হয়েছে। উনি উস্কানি দিয়েছেন, এবং ওনার উস্কানির ফলে ইন্দ্রজিৎ মণ্ডল নামে একজন নির্দোষ ব্যক্তি কিন্তু গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন। ঠিক তার কয়েকদিন বাদেও প্রসেনজিৎ বিশ্বাস বলে আরেকটি ছেলের গলার নলি কেটে খুন করে দেওয়া হয়েছে। তারপরে এই সিপিএম বলছে লায়েকালী নাকি একদম ধোয়া তুলসী পাতা। আমি বলছি সিপিএমের যুক্তিটা আপনারা ভাবুন। সিপিএম বলছে উনি তো ওরম কোনো নাম করেননি, উনি একটা দলের বিরুদ্ধে বলেছিলেন। আমি সিপিএমের এই মার্কা মারা যুক্তিটাও যদি ধরে নিই, যদি লায়েকালী বিজেপি বা আরএসএসের নাম করেও বলে থাকে, এই সিপিএম তো উঠতে বসতে, ব্রেকফাস্ট করতে, দাঁত মাজতে, জল খেতে সবসময় বলে আরএসএস বিজেপি হচ্ছে হিন্দুদের দল, বলে তো। তাহলে আরএসএস বিজেপির কথাও যদি বলে থাকে, প্রথমত তো এই লায়েকালী ইনভেস্টিগেটিং অফিসার নয়, ও কোথাকার কোন 5 পয়সার হরিদাস পাল যে ও ইনভেস্টিগেশনের আগে বিজেপি আরএসএস বলে দাগিয়ে দিয়ে একটা সাম্প্রদায়িক উস্কানি দিল, একটা উত্তেজনা তৈরি করলো, যার ফলে হিন্দু একটি ছেলের থেকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এরমভাবে পিটিয়ে হত্যা করা হলো। আর একটা বলছি, কবির মোল্লা বলে একজন তাকে অ্যারেস্ট করা হয়েছে এই গণধর্ষণের মামলায়। সে তো মুসলমান, তাহলে এই সাম্প্রদায়িক অ্যাঙ্গেল আসছে কোত্থেকে? তার মানে লাহেকালীর মতো লোকজনদের কিন্তু একটা অন্য অভিসন্ধি ছিল, তারা রাজনৈতিক ফায়দা তুলতে নেমে পড়েছিল। এবং এখন যে সিপিএম যেটা করছে, লাহেকালীকে এরা মহান বলে প্রতিপন্ন করার চেষ্টা, এই নোংরামো করে তারা পার পেতে পারবে না। লাহেকালী যে জিনিসটা করেছে, যার ফলে পুলিশ মার খেয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, রেল লাইন অবরোধ হয়েছে, রেল লাইনে ভাঙচুর করা হয়েছে, একজনের প্রাণ গেছে এবং ওখানে দাঙ্গা লাগার মতো পরিস্থিতি হয়ে গেছিল। এর জন্য লাহেকালীকে সাজা পেতে। আপনি কি মনে করেন যে লায়েকালীর যে সাজাগুলো রয়েছে, উনি যা ক্রাইম করেছেন তার জন্য যা সাজা সেটা উনি নিশ্চয়ই পাবেন। আর এই সিপিএমের এই বৃথা চেষ্টা ওনাকে হিরো সাজানোর, এর থেকে বোঝা যাচ্ছে সিপিএম নিজে কত বড় নোংরা একটা দল। নোংরা দল না হলে একটা কথাও তাদের ইন্দ্রজিৎ মণ্ডলকে নিয়ে ওদের মুখ থেকে শুনবেন না। খালি এক লাইন ম্যাক্সিমাম বলছে চাপাচাপি করার পর যে এই মৃত্যুটা দুঃখজনক, ব্যাস ওইখানে তোমার দুঃখ শেষ। লাহেকালীকে নিয়ে তুমি ওই নাটকবাজি মেরে যাচ্ছ, যেই লাহেকালী এরকম উশৃঙ্খলতা করার জন্য উস্কানি দিল, এটা তো হতে পারে। 11 বছরের বাচ্চা হিন্দু মেয়ে। বামপন্থীদের নোংরামিটা একদম পরিষ্কার বুঝে নিন। যদি কোনো ক্রিমিনালের নাম মুসলমান নাম হয়, তাহলে সেটা ধর্ম নিরপেক্ষ ক্রাইম, ওটা সেকুলার ক্রাইম। কিন্তু যদি কোনো ক্রিমিনাল হিন্দু হয়, তাহলে সেখানে সাম্প্রদায়িকতার একটা অ্যাঙ্গেল তারা এনে দেবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যা যা করা দরকার তারা করবে। আমরা এই সেম কেস বারুইপুরে দেখলাম, আর অন্যান্য যেই জায়গাগুলোর নাম আপনি বললেন, ওখানে কিন্তু পুরো উল্টো ব্যাপার। ওখানে বামপন্থীদের কোনো গলাই আপনি পাবেন না, কিছু বলেইনি, কারণ বলার মতো তাদের এজেন্ডা নেই। আমি বলছি এই বামপন্থীরা হচ্ছে সমাজের কীট, নোংরা। এরা যে অভিসন্ধি নিয়ে চলছে, এই অভিসন্ধিকে রুখে দিতেই হবে। ঘটেছিল যে তসলিমা নাসরিন, তিনি প্রথমে ফ্যাক্টসগুলো আমাদের মাথায় রাখতে হবে। বাম আমলে দ্বিখণ্ডিত নামক একটা বই তাসলিমা নাসরিন লিখেছিলেন এবং সারা দেশে সেই বই দিব্যি চলছিল, লোকজন পড়ছিল, বিক্রি হচ্ছিল। কিন্তু বামফ্রন্ট সরকার সেই বইটা আমাদের রাজ্যে ব্যান করে দেয় এবং এই ব্যানের বিরুদ্ধে কিন্তু হাইকোর্টে মামলা হয়েছিল। ক্যালকাটা হাইকোর্ট রায় দেয় এই ব্যানটা ঠিক নয়, ব্যান তুলে নিতে হবে। এই প্রেক্ষাপটে যেখানে যারা মৌলবাদী, যাদের মোটামুটি পা চাটে এই বামেরা, তারা কিন্তু এখানে আন্দোলন করা শুরু করে এবং বাম সরকার তাদের সায় দেয়। এই পরিস্থিতিতে তাসলিমা নাসরিন আমাদের রাজ্য থেকে চলে যান, উনি দিল্লিতে গিয়ে তারপর থাকা শুরু করেন। আমি বলছি তাসলিমা নাসরিন একজন বাঙালি, তাসলিমা নাসরিন একজন নামকরা লেখিকা, আর আমরা পরিষ্কার মৌলবাদীদের বিরুদ্ধে। সেখানে দাঁড়িয়ে তাসলিমা নাসরিন এখানে আসছেন, একটা প্রোগ্রামে উনি অংশগ্রহণ করবেন, সেটা একটা ওয়েলকাম স্টেপ। কিন্তু বললেন যে বামপন্থীরা ব্যঙ্গ করছে তাসলিমা নাসরিন ফিরে আসা নিয়ে, তার মানে বুঝতে পারছেন তারা মৌলবাদীদের সমর্থন করলো, তারা তাসলিমা নাসরিনকে এখান থেকে চলে যেতে বাধ্য করলো, এখন আবার তারা ব্যঙ্গ করছে। তার মানে তারা ওই মৌলবাদীদের সমর্থনে এখনও রয়েছে এবং তাদের অন্যান্য কার্যকলাপেও সেটা বোঝা যাচ্ছে। আমি বলছি একজন বামপন্থী নেতা বলেছেন যে উনি দিলীপ ঘোষের বাড়ির ছাদে ভাড়া নিয়ে থাকতে পারেন, তাসলিমা নাসরিন। তো আমি আজকে প্রশ্ন করছি, এই যে মৌলবাদীরা রয়েছে, তারা কি তার বাড়ির বাথরুম ভাড়া নিয়ে থাকতো,
নাকি এখনও থাকে, যে এখনও নির্লজ্জের মতো এই মৌলবাদীদের সমর্থনে এই বামপন্থীরা কথা বলে যাচ্ছে? এর বিধায়ক তিনি কিন্তু বারবার করে বলছেন পুরো বিশ্বে 52টা ইসলামিক রাষ্ট্র আছে। এই 52টা ইসলামিক রাষ্ট্রের মধ্যে 50টার মনে হলো না বা 51টার মনে হলো না যে তাসলিমা নাসরিন যা লিখেছেন সেটা মুসলমান বিরোধী। তারা কিন্তু তার বই ব্যান করেনি। ছেড়ে দিন আপনি বিদেশের কথা, আমাদের দেশে এতগুলো রাজ্য আছে, সেখানে প্রচুর মুসলমান থাকে অন্যান্য রাজ্যে, তাদের মনে হলো না যে তাসলিমা নাসরিন খুব অন্যায় কাজ করে। মনে হচ্ছে কাদের? যারা মৌলবাদকে সমর্থন করে তাদের মনে হচ্ছে। এবং এই জিনিসটা মনে হওয়াটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে তারা এখনও মৌলবাদীদের বাড়িয়ে দেওয়ারই চেষ্টা করে যাচ্ছেন। পরিষ্কার, তাসলিমা নাসরিন ইজ ওয়েলকাম। তিনি একজন বাঙালি, তিনি একজন স্বনামধন্য লেখিকা, তিনি এখানে ছিলেন, এখানে আবার আসবেন 100 বার। এই ভ্যান্ডালিজম করবে তাদের সম্পত্তি। আপনি গুন্ডাদমন আইনের কথা বলছেন এবং সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে প্রশ্ন করছেন। তো দেখুন, যারা গুন্ডামি করে, এই নোংরামি করে পাবলিকের সম্পত্তি মানে সরকারি সম্পত্তি নিজের বাপের সম্পত্তি মনে করে ভাঙচুর করবে, সরকারও তাদের ব্যক্তিগত সম্পত্তিটা নিজের বাপের সম্পত্তি মনে করে ক্রোক করে নেবে, নিয়ে নেবে, বিক্রি করে দেবে, নিলাম করে দেবে, তারপর সেই টাকা দিয়েই পাবলিক সম্পত্তিকে তারা ভাঙচুর করবে, সেটা ভরপাই করা হবে। ঠিকই তো আছে, একদম সঠিক যুক্তি। তারাও ভাবছে পাবলিকের সম্পত্তি বাপের সম্পত্তি, সরকারও ভাবছে ভাই তোর ব্যক্তিগত সম্পত্তি পাবলিকের সম্পত্তি, তোর বাপের সম্পত্তি নয়, ব্যাস মিটে গেল। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।